টানা 12 ঘন্টা নানা প্রকার আলোচনার পর পার্লামেন্টে পাশ হয়ে গেল ওয়াকফ বিল। গত 5ই এপ্রিল প্রেসিডেন্টের স্বাক্ষর করেন এই বিলে। তাই এটি এখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025। কিন্তু কি ওয়াকফ অ্যাক্ট? কেন এই অ্যাক্ট নিয়ে এত কথা হচ্ছে ভারত জুড়ে? আর কেনই বা এই বিল সংশোধনের দরকার পড়লো হঠাৎ করে? আসুন আজকের এই পর্বে জেনে নিই ওয়াকফ বিল সম্পর্কে অজানা ইতিহাস। ওয়াকফ হলো মুসলিম সম্প্রদায়ের আল্লাহর নামে দান করা সম্পত্তি। এই সম্পত্তি স্থাবর অস্থাবর যা খুশি হতে পারে, এবং যিনি সম্পত্তি দান করেন তাকে ওয়াকফ বলা হয়। একবার যদি সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হয়ে যায় তাহলে তা আর ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং জমি হোক, বাড়ি হোক বা অন্য কোনো সম্পত্তি তা স্টেট বোর্ডের অধীনে চলে যায়। এই সম্পত্তি নিয়ে কি করা হবে তা সম্পূর্ণ নির্ভর করে স্টেট ওয়াকফ বোর্ডের ওপর। এই সকল জমি বাড়ি দেখাশোনা করার জন্য মোতাওয়ালি নিয়োগ করা হয়। মোতাওয়ালি ওই সম্পত্তি কাউকে বিক্রি করতে পারবে না, কাউকে ট্রান্সফারও করতে পারবে না। কেবলমাত্র তার কাজ হচ্ছে ওই সকল জমি বা বাড়ি দেখাশোনা করা এবং সেখান থেকে মানি জেনারেট করা, যা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় এবং দান ধ্যানের কাজে পুনর্নিয়োগ করা হবে। ভারতবর্ষের প্রতিটি রাজ্যে একটি করে ওয়াকফ বোর্ড আছে। ভারতবর্ষে 30টিরও বেশি ওয়াকফ বোর্ড আছে এবং সেন্ট্রাল লেভেলে ওয়াকফ কাউন্সিল আছে। এই কাউন্সিলের মেম্বার নমিনেটেড হন সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা, এবং জমি সংক্রান্ত বিভিন্ন কেস ফাইল করার জন্য আছে ওয়াকফ ট্রাইব্যুনাল। এবার আসা যাক ওয়াকফের হিস্ট্রি নিয়ে। হিস্ট্রি অফ ওয়াকফ। ব্রিটিশ আমলে ওয়াকফ। প্রাথমিক দিনগুলিতে ব্রিটিশ ইন্ডিয়া হিন্দু ও মুসলিম দানশীলতার উপর হস্তক্ষেপ করা থেকে বিরত ছিল। 1810 সালে বেঙ্গল কোড রেগুলেশন 19 প্রথম প্রবিধানটি মসজিদ, মন্দির এবং পাবলিক ভবনগুলির রক্ষণাবেক্ষণের জন্য খাজনা এবং উৎপাদন পরিচালনার লক্ষ্যে প্রণীত হয়েছিল। একইভাবে মাদ্রাজ কোড রেগুলেশন 7 1817 সালে মাদ্রাজ প্রেসিডেন্সির জন্য এবং একই বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। এই প্রবিধানগুলি ব্রিটিশ সরকারকে ধর্মীয় ট্রাস্টগুলির তত্ত্বাবধান এবং কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য অনুমতি দিয়েছিল। 1839 সালের মধ্যে খ্রিস্টান মিশনারিদের আপত্তির কারণে ব্রিটিশরা তাদের নিয়ন্ত্রণ কিছুটা হ্রাস করে, যার ফলে মন্দির ও মসজিদে তহবিলের অব্যবস্থাপনা এবং আত্মসাৎ শুরু হয়। তৎকালীন সরকার 1863 সালের ধর্মীয় দান আইন প্রণয়ন করে, যা সরকারের সরাসরি নিয়ন্ত্রণ থেকে কিছুটা মুক্তি দেয় এবং প্রয়োজনে আদালতের হস্তক্ষেপের মাধ্যমে স্থানীয় কমিটিগুলির ব্যবস্থাপনা চালু করা হয়। 1890 সালে চ্যারিটেবল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দাতব্য সম্পত্তির জন্য কোষাধ্যক্ষদের আরও প্রতিষ্ঠিত করে। 1913 সালের মুসলিম ওয়াকফ বৈধকরণ আইন প্রণয়ন করা হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে ওয়াকফ। 1954 সালে তৎকালীন কংগ্রেস সরকার ওয়াকফ আইন 1954 প্রবর্তন করে, তবে এটি সরকারের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ জাগিয়ে তোলে, বিশেষ করে একটি সম্প্রদায়ের তোষণের বিষয়। এই আইন স্বাধীনতা পূর্ববর্তী বেশ কয়েকটি আইন বাতিল করে এবং ওয়াকফ সম্পত্তির প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনে। 1884 সালে ওয়াকফ তদন্ত কমিটি ওয়াকফ আইনের প্রতিবেদন জমা দেয়, যার লক্ষ্য ছিল ওয়াকফ প্রশাসনের পুনর্গঠন এবং আর্থিক ও পরিচালনাগত ত্রুটিগুলি সমাধান করা। তবে মুসলিম সম্প্রদায় এর তীব্র আপত্তি জানায়, বিশেষ করে ওয়াকফ কমিশনারকে প্রদত্ত ক্ষমতার বিরুদ্ধে আইনটি সম্পূর্ণরূপে কার্যকর করা সম্ভব হয়নি। তবে মুসলিম সম্প্রদায় এর তীব্র আপত্তি জানায়। পরবর্তী 1995 সালে ওয়াকফ আইন প্রণয়ন করা হয়, যা পূর্ববর্তী আইনগুলিকে সংশোধন করে তৈরি করা হয়। এতে 1984 সালের সংশোধনী আইনের প্রধান বিধানগুলি বজায় রাখা হয়, তবে মুসলিম সম্প্রদায় এখনও এর বিরুদ্ধে ছিল, যার ফলে একটি যৌথ সংসদীয় কমিটি জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করা হয়েছিল। জেপিসির সুপারিশের ভিত্তিতে ওয়াকফকে আরও ক্ষমতা প্রদান করে ওয়াকফ আইন 2013 প্রণয়ন করা হয়েছিল। কিন্তু এত কিছুর পরও ওয়াকফের মূল সমস্যাগুলি নিরাময় করা যায়নি বলে 2024 সালে আবার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পার্লামেন্টে ইন্ট্রোডিউসড করা হয়। এই অ্যামেন্ডমেন্টের মূল কারণ হলো ওয়াকফ সম্পর্কিত আইন আরও সহজ করা, ওয়াকফ বোর্ডের কাজকে স্মুথ করা এবং ওয়াকফ সম্পত্তির যথাযথ ব্যবস্থা এবং তার উন্নতি ঘটানো। এই বিলটি যখন পার্লামেন্টে পাঠানো হয় তখন এগুলি প্রবল সমালোচনার মুখে পড়ে, তাই এগুলিকে জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি কাছে পাঠানো হয়। এই কমিটি বিভিন্ন সার্ভে করার পর গত 30 জানুয়ারি 2025 সালে আবার ওইটিকে পার্লামেন্টে পেশ করে এবং এই বিলটি গত 2 এপ্রিল পার্লামেন্টের অনুমতি পায় এবং গত 5 এপ্রিল প্রেসিডেন্টের স্বাক্ষর পাওয়ার সাথে সাথে এই বিলটি অ্যাক্টে পরিণত হয়
এবার আসা যাক কি ধরনের পরিবর্তন করা হয়েছে 2025 সালের ওয়াকফ অ্যাক্টে। 1995 সালের আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি ওয়াকফ সম্পত্তি দান করতে পারে, কিন্তু নতুন আইন অনুসারে যে ব্যক্তি 5 বছর ইসলাম ধর্ম পালন করছেন শুধুমাত্র সেই ব্যক্তি ওয়াকফ সম্পত্তি দান করতে পারবেন। এই আইনের মোস্ট কন্ট্রোভার্সিয়াল প্রভিশন হলো যে ওয়াকফ সম্পত্তির জন্য কোনো রিটেন ডকুমেন্টের প্রয়োজনীয়তা নেই, অর্থাৎ ওই সম্পত্তির উপর কি ধরনের কাজ করা হচ্ছে তার উপর নির্ভর করে ঠিক করা হবে সম্পত্তিটি ওয়াকফ কি না। কিন্তু নতুন আইন অনুযায়ী অফিসিয়াল ডকুমেন্ট ছাড়া কোনো সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হতে পারবে না। এমন বহু গভর্নমেন্ট সম্পত্তি আছে যা ওয়াকফের নামে আছে, যার ফলে বহু ইনফ্রাস্ট্রাকচার সঠিকভাবে গড়ে ওঠেনি। তাই নতুন আইন অনুযায়ী কোনো গভর্নমেন্ট প্রপার্টি তখনই ওয়াকফ প্রপার্টি হবে যখন কোনো অফিসিয়াল ডকুমেন্ট থাকবে। যদি কোনো প্রকার ডকুমেন্ট না থাকে, তাও যদি তা ওয়াকফ ক্লেম করে, তাহলে অটোমেটিক্যালি গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে ওই প্রপার্টি, এবং কোনো সম্পত্তি ওয়াকফ না গভর্নমেন্টের তা সিদ্ধান্ত নেবেন ডিস্ট্রিক্ট কালেক্টর। একটা রাজ্যে কোন সম্পত্তি ওয়াকফ তা সিদ্ধান্ত নিতে পারত সার্ভে কমিশনার। তারা এই সার্ভের পরিপ্রেক্ষিতে একটি নোটিশ জারি করত এবং এই নোটিশে বলা হতো যে কোন সম্পত্তি ওই রাজ্যে ওয়াকফ। এই নোটিশ পাবলিশ হওয়ার 1 বছরের মধ্যে প্রপার্টি সম্পর্কিত কেস ফাইল করা যেত শুধুমাত্র ওয়াকফ ট্রাইব্যুনালে, এবং ট্রাইব্যুনালের রায় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে কোনোভাবেই চ্যালেঞ্জ করা যেত না। শুধুমাত্র কিছু টেকনিক্যাল এরর হলে বা কোনো কনস্টিটিউশনাল ডিফল্ট দেখা দিলে তখনই সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে আপিল করা যেত। কিন্তু নতুন আইন অনুযায়ী এখন সার্ভের সম্পূর্ণ দায়িত্ব ডিস্ট্রিক্ট কালেক্টরের উপর, এবং তিনি ডিসাইড করবেন প্রপার্টি ওয়াকফ কি না। যদি ওয়াকফ বোর্ড এই সিদ্ধান্তে খুশি না হয়, তাহলে তারা ওয়াকফ ট্রাইব্যুনালে আপিল করতে পারে, এবং ওয়াকফ ট্রাইব্যুনালের রায়ও 90 দিনের মধ্যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে চ্যালেঞ্জ করা যাবে। ওয়াকফ অ্যাক্ট লিমিটেশন অ্যাক্ট 1963 মেনে চলে না, কিন্তু নতুন আইনে ওয়াকফ আইনকে কোনো রকম স্পেশাল প্রিভিলেজ দেওয়া হবে না, তাদেরকেও লিমিটেশন অ্যাক্ট প্রপারলি মানতে হবে। সাধারণভাবে বলতে গেলে একটি সাধারণ মানুষের যদি কোনো জমি ইল্লিগালি বাজেয়াপ্ত হয়ে যায়, তাহলে তার কাছে কেস ফাইলিং করার সময়সীমা হচ্ছে 12 বছর, এবং সেই জমি যদি গভর্নমেন্টের হয় তাহলে সেই সময়সীমা বেড়ে হয়ে যায় 30 বছর। কিন্তু ওয়াকফ এই লিমিটেশন অ্যাক্ট মানে না। তার ক্ষেত্রে নোটিশ পাবলিশ হওয়ার 1 বছরের মধ্যেই প্রপার্টি সম্পর্কিত কেস ফাইল করতে হবে ওয়াকফ ট্রাইব্যুনালে। আবার যদি জিনিসটা উল্টো হয়, তাহলে যেটা গভর্নমেন্ট 30 বছরের মধ্যে তাকে ক্লেম করতে হতো, ওয়াকফ হলে তার কোনো টাইম লিমিট নেই। 100 বছর পরে গিয়েও ওয়াকফ তার জমি বা প্রপার্টি ক্লেম করতে পারবে। কিন্তু নতুন আইন অনুযায়ী ওয়াকফকেও লিমিটেশন অ্যাক্ট 1963 মেনে চলতে হবে। নতুন আইন অনুসারে ওয়াকফ বোর্ডের 11 জন মেম্বারদের মধ্যে 2 জন মেম্বারকে অমুসলিম হতেই হবে, এবং বাকি 9 জনের মধ্যে 2 জনকে মুসলিম মহিলা হতেই হবে। ভারতবর্ষে সর্বমোট প্রায় 1.2 লাখ করোড় ওয়াকফ প্রপার্টি আছে, কিন্তু এই সম্পত্তিগুলো থেকে বছরের আয় মাত্র 1000 কোটি টাকা। এই সমস্যা সমাধানের জন্যই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু করা হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। এবার অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে হঠাৎ করে কেন ওয়াকফ ইস্যু নিয়ে মাতামাতি করছে সরকার, কেন শুধুমাত্র একটা রিলিজিয়াস ডিপার্টমেন্টের উপরই এত জোর দিয়েছে সরকার। এটা জানতে গেলে আমাদেরকে অন্যান্য রিলিজিয়াস প্রপার্টি আইনের সঙ্গে ওয়াকফকে তুলনা করে দেখতে হবে। যেমন ওয়াকফ প্রপার্টি ম্যানেজ করে ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিল, কিন্তু অন্য কোনো রিলিজিয়াস প্রপার্টি ম্যানেজ করে স্টেট গভর্নমেন্ট, এবং তারই সাথে এই ওয়াকফ প্রপার্টি নিয়ে যদি কোনো ডিসপিউট হয়, তাহলে তারা সরাসরি যাবে ওয়াকফ ট্রাইব্যুনালের কাছে। কিন্তু অন্য কোনো রিলিজিয়াস প্রপার্টি নিয়ে কোনো ডিসপিউট দেখা দিলে তারা যাবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে। ওয়াকফ প্রপার্টিতে লিমিটেশন অ্যাক্ট লাগু হয় না, কিন্তু অন্য রিলিজিয়াস অ্যাক্টে লিমিটেশন অ্যাক্ট লাগু হয়। এবার আপনারাই বলুন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 ঠিক না ভুল? আর আরো অজানা তথ্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য লাইফ অফ হিস্ট্রি, অজানা ইতিহাসকে জানার নতুন দিশা।